শুভেচ্ছা সবাইকে। আমি সুস্মিতা। আজকে এসেছি জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে শুরু করা যাক। বাসার ঠিকানা পেলেন কি করে? অফিসের দারোয়ানের কাছ থেকে তোমার এক কলিগের ঠিকানা পেলাম, রহমান সাহেব। তিনি থাকেন বাসাবো নামের একটা জায়গায়। তাকে খুঁজে বের করলাম। তিনি আবার তোমার ঠিকানা জানেন না, তবে অন্য একজনকে চিনেন যে তোমার ঠিকানা জানে। সে এক লম্বা গল্প, শুনে লাভ নেই। বাসার লোকজন কোথায়? রুনির মা? শাহেদ ইতস্তত করে বলল, আসমানি তার মার বাসায় গেছে। আপনি আসার কিছুক্ষণ আগে গেল। আমার শাশুড়ির শরীর খারাপ, খবর পেয়ে গেছে। তুই যাসনি কেন? শাশুড়ি হলেন মাতৃসম, তার সেবা করলে মাতৃঋণ শোধ হয়। তোর জন্মের পরপর মা মারা গেলেন, তুই তো আর মাতৃঋণ শোধ করার সুযোগ পাসনি। পিতৃঋণ শোধ না করলে চলে, মাতৃঋণ শোধ করতে হয়। যাই হোক, তোদের বাথরুম কোন দিকে? গোসল করব, অনেক নামাজ কাজা হয়েছে। ঘরে জায়নামাজ আছে? শাহেদ লজ্জিত ভঙ্গিতে বলল, জি না। পরিষ্কার চাদর আছে, বিছিয়ে দিচ্ছি। ইত্তাজউদ্দিন গম্ভীর গলায় বললেন, নামাজ পড়িস আর না পড়িস, মুসলমানের ছেলে এই কারণেই ঘরে একটা জায়নামাজ, একটা তসবি, একটা টুপি এইসব থাকা দরকার। ভাইজান, গরম পানি লাগবে? পানি গরম করে দেই? গরম পানি লাগবে না। আপনি কি খেয়ে এসেছেন ভাইজান? না, তবে রাতে কিছু খাবো না, জ্বর লাগছে। উপাস দেব। উপাস হলো জ্বরের একমাত্র ওষুধ। জ্বর গায়ে গোসল করবেন? বললাম না শরীর অসুচি হয়ে আছে, গোসল না করলে নামাজ পড়তে পারবো না। শাহেদের ইচ্ছা করছে তার ভাইয়ের গায়ে হাত দিয়ে জ্বর দেখতে, সাহসে কুলাচ্ছে না। তাদের ভাইয়ে ভাইয়ে দূরত্ব অনেক বেশি। ইত্তাজউদ্দিনের জন্মের পর আরও 5 ভাই বোনের পরের জন শাহেদ। বিস্ময়কর ঘটনা হলো, তাদের মাঝখানের 5 ভাই বোন জন্মের 1 মাসের ভেতর মারা গেছে। সবারই একই অসুখ, হাত পা ঠান্ডা হয়ে শরীরে খিঁচুনি, নিঃশ্বাসের কষ্ট। জন্মের 15 দিনের দিন শাহেদেরও এই রোগ হলো। হাত পা ঠান্ডা হয়ে গেল, প্রবল খিঁচুনি। শাহেদের বাবা আতপাগলের মতো হয়ে গেলেন। তিনি মসজিদে ছুটে গিয়ে ইমাম সাহেবকে বললেন, আমি আমার জীবনে একটা ভয়ঙ্কর পাপ করেছি। আমার পুত্রকন্যারা মারা যাচ্ছে, তার কারণ আর কিছু না, পাপের শাস্তি। আমি সবার সামনে অপরাধ স্বীকার করব। আল্লাহ যেন আমার পুত্রের জীবন রক্ষা করে। জানা গেল তিনি একটা খুন করেছেন। অপরাধ স্বীকার করে তিনি পুলিশের কাছে ধরা দেন। বিচারে তার যাবজ্জীবন হয়। তিনি হাসি মুখে জেল খাটতে যান, কারণ তার কনিষ্ঠ পুত্রটির জীবন রক্ষা হয়। শাহেদের বাবার মৃত্যু হয় জেলখানাতে। ইত্তাজউদ্দিন অতি অল্প বয়স থেকেই সংসারের দায়িত্ব কাঁধে নেন। ছোট ভাইকে প্রায় কোলে করেই তিনি বড় করেন। অনেক বয়স পর্যন্ত শাহেদ ইত্তাজউদ্দিনের বুকে না শুয়ে ঘুমোতে পারত না। ক্লাস 3-তে পড়ার সময় শাহেদের একবার টাইফয়েড হলো। 21 দিনের জ্বরের 8 দিন ইত্তাজউদ্দিন তার ভাইকে কোলে নিয়ে বসে থাকলেন। কোল থেকে নামালেই সে চিৎকার করতে থাকে, কোলে তুলে নিলেই শান্ত। শাহেদের সঙ্গে ইত্তাজউদ্দিনের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক না, অনেকটাই পিতা পুত্র সম্পর্ক। শাহেদ বলল, ভাইজান, আপনি এক কাজ করুন,
বাসার দরজা বন্ধ করে গোসল করতে যান। আমি আসমানিকে নিয়ে আসছি, বেশিক্ষণ লাগবে না, আমি যাব আর আসব। ইরতাজউদ্দিন বিরক্ত গলায় বললেন, সে গেছে তার অসুস্থ মাকে দেখতে, তুই তাকে নিয়ে আসবি কেন? এটা আবার কিরকম কথা? শাহেদ লজ্জিত গলায় বলল, আমার শাশুড়ি ভালো আছেন ভাইজান, আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসমানি আমার সঙ্গে রাগারাগি করে চলে গেছে। ইরতাজউদ্দিন বিরক্ত চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। স্ত্রীর সঙ্গে রাগারাগি, এ কেমন কথা? মেয়েরা হচ্ছে জন্মদাত্রী জননী, হাজার ভুল করলেও এদের উপর রাগ করতে নেই। এদের উপর রাগ করাটাই কাপুরুষতা। অক্ষম এবং দুর্বল পুরুষটাই শুধু স্ত্রীর সঙ্গে রাগারাগি করে। ভাইজান, বেশিক্ষণ লাগবে না, একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যাব আর চলে আসব। আচ্ছা। আসমানির সঙ্গে শাহেদের ঝগড়ার কারণ অতি তুচ্ছ। মজার ব্যাপার হলো, তাদের সব বড় বড় ঝগড়াই তুচ্ছ কারণে হয়েছে। আজকের ঝগড়ার বিষয়বস্তু বাথরুমের ছিটকিনি। ছিটকিনি খুলে পড়ে গেছে। আসমানি কয়েকদিন ধরেই বলছে 3টা আধ ইঞ্চি পেরেক আনতে। শাহেদ রোজই বলছে নিয়ে আসবো, কিন্তু আনছে না। এই ছিটকিনি নিয়েই শাহেদের সঙ্গে আসমানির ঝগড়া হয়ে গেল। ভয়াবহ ধরনের ঝগড়া। আজ সন্ধ্যাবেলা শাহেদ মোহাম্মদপুর বাজার থেকে চাল ডাল কিনে ফিরেছে। ঘরে ঢোকা মাত্র আসমানি বলল, পেরেক এনেছ? শাহেদ পাঞ্জাবি খুলতে খুলতে বলল, পেরেক পেরেক করে তুমি দেখি আমার মাথা খারাপ করে ফেললে। কানুবিনে গীত নেই, তোমারও দেখি পেরেক ছাড়া কথা নেই। মাথার মধ্যে একটা জিনিস ঢুকলে আর বের হয় না। আসমানি বলল, তার মানে তুমি আনোনি? না। আনোনি কেন? ভুলে গেছি, এই জন্যে আনিনি। সবার স্মৃতিশক্তি তো আর তোমার মতো না, সবাই তো আর হাতি না যে সব কিছু মনে থাকবে। তার মানে কি এই যে তুমি কোনোদিনই আনবে না? শাহেদ গম্ভীর মুখে বলল, এখনই তোমার পেরেক এনে দেব, এটা নিয়ে আর কথা শুনতে চাই না। এমন কি কথা আমি তোমাকে বললাম? যা বলেছ যথেষ্টই বলেছ। শাহেদ হনহন করে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজাটা ধরাম করে লাগিয়ে রাগ দেখিয়ে গেল। আসমানির মনটা খারাপ হয়ে গেল। বেচারা বাজার নিয়ে ফিরেছে, এর মধ্যেই পেরেকের ব্যাপারটা না তুললেও হতো। বাড়িওয়ালার শালা মজনুকে একটা টাকা দিলে সে এনে দিত। শাহেদের যখন মনে থাকে না, তখন শুধু শুধু তাকে বিরক্ত করা কেন? আসমানি নিজের উপরই রাগ লাগছে। সে ঠিক করে ফেলল, শাহেদ এলে সে এমন কিছু করবে যেন সে রাগ ভুলেও আচমকা খুশি হয়ে ওঠে। শাহেদকে হঠাৎ খুশি করার একটা পদ্ধতি সে জানে। সমস্যা হলো, পদ্ধতিটা ব্যবহার করতে তার খুব লজ্জা লাগে। 3টা পেরেক হলেই হয়। শাহেদ 1 কেজি পেরেক নিয়ে ফিরল। পেরেকের সঙ্গে হাতুড়ি, স্ক্রুড্রাইভার। নিজেই খুটখুট করে বাথরুমের ছিটকিনি লাগালো। আসমানিকে বলল, যাও, তোমার বাথরুম ঠিক হয়েছে, এখন ছিটকিনি লাগিয়ে বাথরুমে গিয়ে বসে থাকো। ঘড়ি দেখে 2 ঘন্টা বসে থাকবে। 2 ঘন্টার আগে যদি বের হও তোমার খবর আছে। আসমানি আহত গলায় বলল, আমাকে বাথরুমে বসে থাকতে হবে কেন? বসে থাকতে হবে কারণ পেরেক এনে ছিটকিনি লাগানো হয়েছে। পেরেক 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 আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। দেশের কি অবস্থা, বেতন হবে কি হবে না, অফিস থাকবে কি থাকবে না, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পেরেক 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 আমার লাইফটাকে কয়লা বানিয়ে ফেললে। আমি তোমার জীবন কয়লা বানিয়ে ফেলেছি? হ্যাঁ। আসমানির চোখে পানি এসে গেল। চোখের এই পানি শাহেদকে কোনো ক্রমেই দেখানো যায় না। সে অন্যদিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমার জীবন যেন কয়লা না হয় সেই ব্যবস্থা করছি। এখন থেকে তোমার জীবন হবে চন্দন কাঠ। বলেই রান্নাঘরে ঢুকে পড়ল। শাহেদ সামনে থাকলে সে দেখে ফেলবে আসমানি কাঁদছে। এটা হতে দেয়া যায় না। কাঁদতে কাঁদতে আসমানি ডাল চড়ালো, ডিমের ঝোল রান্না করল। রাত 9টায় সহজ গলায় বলল, আমি যাচ্ছি। শাহেদ বিস্মিত হয়ে বলল, কোথায় যাচ্ছ? কলাবাগানে মার কাছে যাচ্ছি। এখন থেকে মার জীবন কয়লা বানাবো। তোমার মূল্যবান চন্দনকাঠ জীবন কয়লা করব না। আসমানি, তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? না, আমার সেরকম মনে হচ্ছে না। আলমারির চাবি ড্রেসিং টেবিলে রেখে গেলাম, রুনির জামাকাপড় পাঠিয়ে দিও।
আমার কোনো কিছু পাঠাতে হবে না। তার মানে কি পুরোপুরি বিদায়? হ্যাঁ। রুনি মায়ের কোলে, গলা জড়িয়ে ধরে ঘুমুচ্ছে। এমনিতে সে রাত 11টা পর্যন্ত জেগে থাকে, আজ 9টা বাজতেই ঘুম। রুনি জেগে থাকলে আসমানির যাওয়া এত সহজ হতো না। রুনি কিছুতেই বাবাকে ছেড়ে যাবে না। শাহেদ শুকনো গলায় বলল, যেতে চাও যাবে, রাত দুপুরে যাবার দরকার দেখি না, সকাল হোক তারপর যাবে। আসমানি বলল, কোনো অসুবিধা নেই, মজনু আমাকে পৌঁছে দেবে, ওকে রিক্সা আনতে বলে এসেছি। ওকে আবার কখন বললে? 8 ঘন্টা আগে বলে এসেছি, তোমার সামনে দিয়েই গিয়েছি, তুমি খবরের কাগজ পড়ছিলে বলে দেখোনি। আসমানির গলার স্বরে কোনো রাগ নেই, যেন তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, সব কিছু স্বাভাবিক আছে। শাহেদ দ্রুত চিন্তা করছে এই মুহূর্তে ঠিক কী করা উচিত। ক্ষমা প্রার্থনা করা যেতে পারে, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ক্ষমা প্রার্থনা করলেই যে লাভ হবে তাও মনে হচ্ছে না। আসমানি প্রচণ্ড রেগে গেছে। এই রাগ সহজে যাবে না, ভোগাবে। সবচেয়ে ভালো হবে রাগ কমানোর জন্য সময় দিলে। 2 দিন পর কলাবাগানে মুখ কালো করে উপস্থিত হলে আসমানির রাগ অনেকটা কমে যাবে। যেতে হবে গভীর রাতে, 11:30 12টার দিকে। গভীর রাতে যাওয়ার সুবিধা হলো আসমানি তাকে এত রাতে একা একা বাসায় ফিরতে দেয় না। কাজে এই মুহূর্তে রাগ কমানোর জন্য ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই, বরং নিজের রাগ খানিকটা দেখানো যেতে পারে। শাহেদ রাগ দেখানোর জন্যে কঠিন চোখে আসমানির দিকে তাকিয়ে রইল। চেষ্টা করলো পলক না ফেলে তাকিয়ে থাকতে। আসমানি স্বামীর সর্পদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সহজ গলায় বলল, আমি যাচ্ছি, দরজা লাগিয়ে ঘুমোবে। দরজা লাগিয়ে ঘুমাই না খোলা রেখে ঘুমাই সেটা আমার ব্যাপার, তোমাকে উপদেশ দিতে হবে না। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে থাকো। দয়া করে 24 ঘন্টা পার না হতে আমাকে ফিরিয়ে আনার জন্য রাত দুপুরে উপস্থিত হবে না। এত শখ আমার নাই, তুমি বিয়ের 5 বছরের মধ্যে আমার সব শখ মিটিয়ে ফেলেছ। শাহেদ আরও কঠিন কিছু বলতে যাচ্ছিল, সেই সুযোগ পাওয়ার আগেই আসমানি বের হয়ে গেল। শাহেদ পরের 5 মিনিট ঝিম ধরে বসে থাকল। তার মাথায় ভালো একটা আইডিয়া এসেছে। আসমানি রিক্সা করে গিয়েছে, সে যদি দ্রুত বের হয়ে একটা বেবি ট্যাক্সি নিয়ে কলাবাগানে চলে যায় তাহলে মজা মন্দ হয় না। আসমানি রিক্সা থেকে নেমে দেখবে শাহেদ বারান্দায় বসে গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছে, হাতে চায়ের কাপ। পরিকল্পনা কাজে লাগানো গেল না, কারণ শাহেদ যখন বেবি ট্যাক্সির সন্ধানে যাবে বলে ঠিক করেছে তখনই ইত্তাজউদ্দিন কাশেমপুরীর গলা শোনা গেল। শাহেদ আছো? শাহেদ, এটা কি শাহেদের বাসা? ইত্তাজউদ্দিন সাহেব কাজা নামাজ শেষ করলেন। 1 ঘন্টার মতো লাগলো নামাজ শেষ করতে। নিজেই খবরের কাগজ খুঁজে বের করে পড়লেন। খবরের কাগজের কোনো কিছুই বাদ দিলেন না, শুধুই মিটিং মিছিলের খবর। অফিস, আদালত, কলকারখানা শেখ সাহেবের আঙুলের ইশারায় চলছে। মেয়েরা গেরিলা ট্রেনিং নিচ্ছে। রেডিও, টিভিতে জাতীয় সঙ্গীত প্রচার বন্ধ করা হয়েছে। কাগজ পড়ে আরও 8 ঘন্টা গেল। শাহেদ ফিরল না। ইত্তাজউদ্দিন সাহেব খুবই বিরক্ত হলেন। যাবে আর আসবে বলে কেউ 1.5 ঘন্টার জন্য উধাও হয়? কথায় কাজে মিল থাকতে হয়। গোসলের পর তার ক্ষুধা বোধ হচ্ছে। যে জ্বর আসবো আসবো করছিল তা মনে হয় আপাতত সেরে গেছে। ইত্তাজউদ্দিন সাহেব এক ফাঁকে রান্নাঘর থেকে ঘুরে এলেন। খাবার থাকলে খেয়ে নেবেন। ডিমের ঝোল আছে, ডাল আছে, কিন্তু ভাত নেই। 4টা চাল তিনি নিজেই চড়িয়ে দিতে পারেন। নিজের রান্না তিনি নিজে করেন। কয়েক মুঠ চাল সিদ্ধ করা কোনো ব্যাপারই না। কিন্তু আসমানি ব্যাপারটা পছন্দ করবে না। মুখে প্রকাশ না করলেও বিরক্ত হবে। মেয়েরা কোনো এক বিচিত্র কারণে বাড়ির পুরুষদের রান্নাঘরে দেখলে বিরক্ত হয়। ইত্তাজউদ্দিনের সময় কাটছে না। তিনি বারান্দায় চলে এলেন। ছোট বারান্দা, 2টা বেতের চেয়ার পাশাপাশি সাজানো। বারান্দা থেকে রাস্তার খানিকটা দেখা যায়। তিনি চেয়ারে বসলেন। বারান্দায় কিছু হাওয়া আছে, বসার চেয়ারটাও আরামদায়ক। বসে থাকতে ভালো লাগছে। ঘুম ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়াটা ঠিক হবে না। শাহেদ এত দেরি করছে কেন?
রাত বেশি হয়ে গেলে আসমানিকে সঙ্গে নিয়ে ফেরা ঠিক হবে না। ইত্তাজউদ্দিন ঝিমুতে লাগলেন। ঘুমটা কাটানো দরকার। রুনি এসে দেখবে তার বড় চাচা বারান্দায় চেয়ারে বসে হা করে ঘুমাচ্ছে। বিকট শব্দে তার নাক ডাকছে। এই দৃশ্য তার ভালো লাগবে না। সে সারা জীবন মনে করে রাখবে। বড় চাচার কথা মনে হলেই এই দৃশ্য তার চোখে ভেসে উঠবে। একটা কোনো জিনিস শিশু অবস্থায় মাথায় ঢুকে গেলে আর বের হয় না। ইত্তাজউদ্দিন ঘুম তাড়াবার প্রাণপণ চেষ্টা করছেন। তিনি তার বিয়ের দিনের কথা মনে করলেন। ঘুম তাড়াবার এটা হলো অব্যর্থ ওষুধ, কোরামিন ইঞ্জেকশন। বিয়ের স্মৃতি একবার মনে হলে কোথায় যাবে ঘুম? তিনি কল্পনায় দেখতে পাচ্ছেন বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছেন বড়লেখা গ্রামে। সুন্দর করে সাজানো বিয়ে বাড়ি। কলা গাছ দিয়ে একটা গেট করা হয়েছে। গেটে লেখা স্বাগতম। বানানটা ভুল, আকার বাদ পড়েছে, কিন্তু বিয়ে বাড়ি কেমন যেন ঝিম ধরে আছে। কন্যাপক্ষ কারো মুখে কোনো কথা নেই। চারদিকে ফিসফাস, কানাকানি। কিছুক্ষণের মধ্যে জানা গেল কন্যার কলেরা হয়েছিল। সকাল থেকে ভেদবমি হয়ে আছরের নামাজের ওয়াক্তে মারা গেছে। তারপর শোনা গেল এখনো মারা যায়নি, বেঁচে আছে। চিকিৎসার জন্যে তাকে সদরে নেওয়া হয়েছে, তবে বাঁচার আশা ক্ষীণ। আসল খবর জানা গেল অনেক পরে। মেয়ের কলেরা হয়নি, তাকে সদরেও নেওয়া হয়নি, সে পালিয়ে গেছে। তার এক দুঃসম্পর্কের খালাতো ভাইয়ের সঙ্গে শেষ রাতের ট্রেনে কোথায় যেন চলে গেছে। ইত্তাজউদ্দিন আর বিয়ে করেননি। তাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করানোর তেমন চেষ্টাও কেউ করেনি। তার মুরব্বি কেউ ছিল না। ভোর রাতে যে মেয়েটি পালিয়ে গিয়েছিল তাকে ইত্তাজউদ্দিন মাঝে মাঝে স্বপ্নে দেখেন। স্বপ্নে সে তার স্ত্রীর মতোই আচরণ করে। স্বপ্ন দেখার সময় ইত্তাজউদ্দিন লজ্জা পান। স্বপ্ন ভেঙে যাবার পরেও লজ্জা পান। স্বপ্ন ভেঙে যাবার পর তিনি আল্লাহ পাকের কাছে করুণ গলায় বলেন, হে পারওয়ারদিগার, তুমি আমাকে নিয়ে কেন এই খেলা খেলছ? আমি তো খুবই নাদান বান্দা। আমি যখন মেয়েটিকে পুরোপুরি ভুলে যাই তখন স্বপ্নে আবার তাকে আমার কাছে নিয়ে আসো কেন? এই ধরনের হৃদয়হীন খেলা শুধু শিশুরাই খেলে। তুমি কি শিশু? ইত্তাজউদ্দিন বেতের চেয়ারে কাত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি স্বপ্নে মেয়েটিকে দেখলেন। এইবার মেয়েটির কোলে 4-5 বছরের একটি শিশু। শিশুটি দেখতে রুনির মতো, তবে খুবই রোগা, মনে হয় অসুস্থ। মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এখনো ঘুমাচ্ছ? বাইরে কি অবস্থা তুমি জানো না? বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে, মিলিটারিরা সমানে গুলি করছে। নাও, ওকে কোলে নাও, চলো পালাই। ইত্তাজউদ্দিন সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন তিনি স্বপ্ন দেখছেন। ঘুম ভাঙলেই এই দৃশ্য মিলিয়ে যাবে। তিনি চেষ্টা করলেন জেগে উঠতে। চেষ্টা তেমন জোরালো না। ভীত মুখ দেখে মজা লাগছে, কারণ তিনি জানেন যা ঘটছে স্বপ্নে ঘটছে। ভয় পাবার কিছু নেই।